আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খানস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো বিয়ে বাড়িতে বাবুর্চি মামা কীভাবে গরুর মাংস রান্না করছেন সেই রেসিপি। প্রথমে একটা বড় হাঁড়িতে উনি প্রায় 2 থেকে 3 লিটারের মতো তেল নিয়ে নিয়েছেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছেন হাফ কেজি পরিমাণ রসুন বাটা। আর আমি একটা জিনিস বলে নিচ্ছি, এখানে উনি 35 কেজি পরিমাণ মাংস রান্না করবেন এই হাঁড়িতে। আর যেটা হচ্ছে যে আমি সব কিছুর পরিমাপ কিন্তু সঠিকভাবে বলতে পারবো না, কারণ বারবার ওনাকে জিজ্ঞেস করা যাচ্ছে না, এতে করে ওনার রান্নার মনোযোগটা নষ্ট হবে। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে ওনারা কিভাবে এই মাংসটা রান্না করেন। এখন অনবরত নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিয়েছেন। আর এই ভাজাটা হয়েছে কিনা তার বোঝার উপায় হচ্ছে যে যখন এর উপর থেকে ধোঁয়াটা চলে যাবে তখনই বোঝা যাবে যে রসুনটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছেন প্রায় 2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে এটাকে সব পাশ থেকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছেন। এত করে যেটা হবে যে সবগুলো পেঁয়াজ সমানভাবে ভাজা হবে। আর সবসময় কিন্তু নাড়ার উপরেই রাখতে হয়। আমি দেখছি যে ওনারা ঘুরিয়ে ফিরিয়ে বারবার নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছেন। খুব সুন্দর একটা কালার হয়ে আসছে। একদম ব্রাউন করে ওনারা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছেন প্রায় মাঝারি সাইজের 1 বোল পরিমাণ আদা বাটা। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আসলে বলতে পারবো না ঠিক এখানে কতটুকু পরিমাণ আদা বাটা আছে। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছেন। এবার দিয়ে দিচ্ছেন হলুদ, মরিচ এবং গরম মশলা। এখানে উনি যেটা করেছেন হাতের মুঠো দিয়ে 6 মুঠ মরিচের গুঁড়ো এবং 5 মুঠ হলুদের গুঁড়ো নিয়েছেন। আর দিয়ে দিয়েছেন এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। এগুলো এক মুঠ করে দিয়েছেন। এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছেন। এখন যে কাজটা করছেন এটা হচ্ছে ওনারা সবসময় পাশের চুলাতে গরম পানি বসিয়ে রাখেন, সেখান থেকে ফুটন্ত গরম পানি 1 জগ পরিমাণ দিয়ে দিচ্ছেন। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছেন। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছেন। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে উনি মাংস দিয়ে দিচ্ছেন। এখানে দেখুন এইরকম বড় পাত্রে মাংস ধুয়ে রেখেছেন। এখানে টোটাল 35 কেজি পরিমাণ মাংস দিয়েছেন। পাশে চুলাতে আরও রান্না হচ্ছে, সেটাও আমি ভিডিও করছি, তাই মাঝে সাঝে একটু মিসিং হয়ে যাচ্ছে। আপনারা দেখুন কিভাবে মশলার সাথে মাংসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উনি অ্যাড করে নিচ্ছেন। আমরা সব সময় বাবুর্চি মামাদের এই রান্নাগুলো খুব পছন্দ করে থাকি। আজকে আমি খুব কাছ থেকে দেখলাম যে ওনারা আসলে অনেক কষ্ট করে এই রান্নাগুলো করেন, এই জন্যই খেতে খুব ভালো লাগে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ থেকে ওনারা মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছেন। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা হবে না। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে এই পুরো মাংসটা রান্না হবে। অলরেডি মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আমি কিন্তু একটু একটু করে ভিডিওটা কেটে দিয়েছি, তা না হলে অনেক লং হয়ে যাবে। আর এই যে দেখাচ্ছি দেখুন যে পাশের চুলাতে এরকম গরম পানি বসিয়ে রাখেন ওনারা সবসময়, এবং এখান থেকে নিয়ে নিয়ে সব রান্না করেন। এখন মাংসটাকে আবার নেড়ে দিচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে। এবার এটাকে উনি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে
প্রায় 30 মিনিটের মতো জাল দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে অন্য রান্নাতে চলে গেছেন। 30 মিনিট পর ঢাকনাটা তুলে উনি মাংসটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছেন এবং এর মাঝে উনি 250 গ্রাম পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছেন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা দেওয়ার পর এভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার 20 মিনিটের মতো চুলায় বসিয়ে রেখেছেন। 20 মিনিট পর ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছেন। এবার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখন এটা পরিবেশনে চলে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যাকেট মশলা দিয়ে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপি। আর আজকের এই রান্নাটি আমি কোনো রেস্টুরেন্ট স্টাইল কিংবা বাবুর্চি স্টাইলে করিনি, সম্পূর্ণ আমার স্টাইলে করেছি এবং আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে এই রান্নাটি করেছি। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি 2.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা পিস আমি বড় রেখেছি, বাকিগুলো ছোট করেছি। এটা হচ্ছে আপনারা দুই স্টাইলেই এই চিকেনগুলো কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আর তার সাথে কিন্তু আমি 2 কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিব পরে। এখন একটা বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম পেস্ট। এটা আমি সামান্য একটু পানি দিয়ে বাদামটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলাটা দিয়েছি, আমি পরবর্তী সময়ে আরও ইউজ করব। আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। এই টক দইটা আমি এই মাত্র তৈরি করেছি এবং এটাকে ভালো করে ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 4-5টা এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এইবার এই সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এগুলোকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, এতে করে হালকা একটু ঝালও হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার মশলাটাকে আমি একটা পাশে রেখে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিব। তার জন্য আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট হালকা করে একটু ভেজে নিব। আর আমি কিন্তু চিকেনগুলোকে অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস থেকে। আমার চিকেনগুলো কালার চেঞ্জ হয়ে আসছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, তার চেয়ে বেশি ভাজতে হবে না। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিব এবং একই তেলে আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি মাঝখান থেকে এভাবে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এবার এগুলোকেও আমি হালকা করে ভেজে নিব। এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই, জাস্ট হালকা করে আমি ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। এখন অবশিষ্ট তেলটা আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম, সাথে আমি আরও 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপের মতো হবে। এটাকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা
কমিয়ে দিবেন, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। যদি আমি প্রায় সময় ভুলে যাই চুলার আঁচটা কমাতে, তখন আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায়, আজকেও তাই হয়েছে। এখন এর মাঝে আমি সেই মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে ধুয়ে মশলাটা আমি একটু নষ্ট করতে চাচ্ছি না, নিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি সেই প্যাকেট মশলাটা দিয়ে দিব। এখানে এই এক প্যাকেট থেকে কিন্তু আমি অলরেডি 2 টেবিল চামচ পরিমাণ আগে ইউজ করেছি। এখন পুরোটা দিয়ে দিলাম। আপনারা দেখবেন যে প্যাকেটের গায়ে লেখা থাকে যে 1 কেজি পরিমাণ বিরিয়ানির সাথে পুরো প্যাকেটটা দিতে, বাট আপনারা সেটা করবেন না। তাহলে যেটা হয় যে বিরিয়ানিটা তেতো হয়ে যায়। 2 কেজির সাথে এই সম্পূর্ণ প্যাকেটটা ইউজ করবেন, আর যদি 1 কেজি রান্না করেন তাহলে অর্ধেকটা ইউজ করবেন। যেহেতু আগেই বলেছি আমি এখানে অল্প মশলা ইউজ করছি এবং বিরিয়ানিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এটা আমার কথা না, যারা খেয়েছে তারা সবাই বলেছে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু এই মশলাটাকে বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন এর মাঝে আমি চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে এই চিকেনগুলোকে এরকম বড় বড় পিসও রাখতে পারেন। সবগুলো চিকেন এবং আলু নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু কষিয়ে নিচ্ছি মশলাটা সহ। আস্তে আস্তে করে করতে হবে। এখন এর মাঝে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এই পানিতে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 20 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে জাল দিয়ে নিব। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটুকু কমে আসছে। এখন এর মাঝে আমি পোলার চালটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ পোলার চালকে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মাঝে তুলে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এটাকে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার হাঁড়িটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, তাই আমার একটু নাড়তে প্রবলেম হচ্ছে। আপনারা সবসময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বড় হাঁড়ি নিয়ে নেবেন। এখন এটাকে আমি চেঞ্জ করে একটা বড় কড়াইতে নিয়ে নিব। আমি একটা বড় কড়াইতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 2 কেজি চালের সাথে 4 কেজি পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এটার মেজারমেন্টটা হচ্ছে যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। আর চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি, একদম কমিয়েও দেইনি আবার একদম বাড়িয়েও দেইনি। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবং চুলার আঁচটা মাঝারি রেখে আমি পানিটা কমে আসা পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এখন আমি পানিটা কমে আসা পর্যন্ত ওয়েট করছি। আমার এখানে পানিটা কমে এসেছে এবং এটাকে আমি মাঝখানে নেড়ে দিয়েছি। দুঃখিত, ক্যামেরাটা ডিস্টার্ব থাকার কারণে দেখা যায়নি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এই পর্যায়ে কিশমিশ এবং আলু বোখারা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে আপনারা একদম শাহি ফ্লেভারটা পাবেন। আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে দিতে হবে, কারণ বাকি রান্নাটা আমি
দমে রান্না করব, সেজন্য চুলার আঁচটা একদম কমানো থাকবে। আপনারা যদি পাতলা কোনো হাঁড়িতে রান্না করেন তাহলে নিচে অবশ্যই ভারী কোনো কিছু তাওয়া বা কোনো কিছু দিয়ে নেবেন। এখানে আমার দেখতেই পাচ্ছেন কড়াইটা অনেক মোটা, তাই আমি নিচে কোনো কিছু দিচ্ছি না। আর এভাবে করে চামচের উল্টো পাশ দিয়ে দেখুন আমি একটু চেপে চেপে দিচ্ছি। এখন আবার 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর আপনারা চাইলে ময়দা গুলে এর চারপাশে লাগিয়ে নিতে পারেন মোটা করে, বাট আমি এখানে টাওয়াল ইউজ করেছি। দুঃখিত, মেহমান আসার কারণে তাড়াহুড়োতে আমি এই জিনিসটা দেখাতে পারিনি। এবং এটাকে এভাবে আমি চুলার আঁচটা একদম কমিয়ে প্রায় 20 মিনিট দমে রেখে দিব। 20 মিনিট পর আমি বিরিয়ানিটাকে একটা বোলে তুলে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন কাচ্চি বিরিয়ানি। প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। সামান্য একটু চর্বি আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা। এই পেঁপে বাটাটা অবশ্যই খোসা সহ বেটে দিতে হবে, তাহলে এটা খুব দ্রুত ম্যারিনেট হয়ে যাবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাংসের পিসের গায়ে মশলাটা খুব ভালো করে অ্যাড হয়। হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। এভাবে করে মেখে এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টার জন্য রেখে দিবেন। এখন কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3টা এলাচ, 1 টুকরো দারচিনি এবং গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল। অবশ্যই সরিষা তেলটা দিতে হবে, তাহলেই সেই হাঁড়ি কাবাবের পারফেক্ট ফ্লেভারটা আপনারা পাবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। এখন এর মাঝে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে দিচ্ছি। পেঁপে বাটাটা দিলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমি একটু মশলাও নষ্ট করব না। এখন এর মাঝে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, এটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এই পানিতেই এখন আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, তার চেয়ে আমার বেশি পানির প্রয়োজন নেই, কারণ সারা রাত ম্যারিনেট করে রাখাতে আমার মাংসটা অনেক সফট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, ঝোলটা মোটামুটি কমে গেছে, তেল উপরে উঠে এসছে। এখন আমি এর মাঝে কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করব, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এটাও আমি এখন জাল দিয়ে একদম শুকিয়ে ফেলবো। এটা আমার মাখা মাখা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে। আমার এই হাঁড়ি কাবাবটা রেডি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এবং কেমন হয়েছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজে পিকচার দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু হাঁড়ি কাবাব। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এইবার এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব, পেঁয়াজ বেরেস্তার মতো করে নিব। দিয়ে দিচ্ছি
3টে তেজপাতা, 3-4টা এলাচ এবং 3 টুকরো দারচিনি। এইবার এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা একদম পেঁয়াজ বেরেস্তার যে কালার সেই কালার চলে আসছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, এতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এগুলোকে আমি 1-2 মিনিট ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ি এবং 1 চামচ জিরা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জয়ত্রী বাটা আর 1/4 চামচ জয়ফল বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এবার এই সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 5-6টা কাঁচামরিচ, এগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে ঝালটা ভালো করে বের হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি সেই ধুয়ে রাখা 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল চর্বিযুক্ত মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি তিহারির মতো করে কেটে নিয়েছি, তেহারিতে যেভাবে দেয় সেভাবে কেটে নিয়েছি। এইবার এই মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিক্স করে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে অ্যাড হয়। আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি রান্না করব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কারণ মাংস থেকেই পানি বের হবে। আমি ঢাকনা তুলে দিচ্ছি 10 মিনিট পর। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এতে তেহারিটা অনেক টেস্টি হবে। আবার একটু মিক্স করে নিচ্ছি, দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে এসছে। আমার মাংস তিহারি রান্না করার জন্য আমার মাংসটা মোটামুটি রেডি। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন চুলাতে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিব। আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি সেই ধুয়ে রাখা 1.5 কেজি পরিমাণ পোলার চালটা দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে ধুয়ে একটা ঝুড়ির মাঝে নিয়ে নিয়েছি, যেন বাড়তি পানিটা ঝরে যায়। এবার এই চালটাকে আমি ভালো করে ভেজে নিব। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। যখন সাদা সাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে 1.5 কেজি চাল নিয়েছি, তাই এর মাঝে আমি এখন 2.5 কেজি পরিমাণ পানি অ্যাড করছি। আমি 2.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তেহারি রান্নার ক্ষেত্রে মাংসটা প্রিপেয়ার করাটাই হচ্ছে বড় ঝামেলা, তারপর আর তেমন ঝামেলা থাকে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি তাড়াহুড়ো করে রান্না করছি তাই ডিরেক্ট দিয়ে দিলাম, আপনারা চেষ্টা করবেন একটু গুলিয়ে দেওয়ার জন্য।
এবার এটাকেও একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এখন একটা বলক আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার বলক চলে আসছে। এবার এর মাঝে আমি সেই রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে নিচ্ছি। আমি পুরো মাংসটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা ছাড়া রান্না করব এবং পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা কমে আসছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা করে নাড়তে হবে। এখন এই হাঁড়িটাকে আমি একটা তাওয়ার উপরে বসাবো। আমি চুলাতে একটা তাওয়া দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব অনেকটুকু পরিমাণ কিশমিশ। আপনাদের কাছে যদি আলু বোখারা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার স্প্যাচুলার উল্টো পাশ দিয়ে আমি এটাকে একটু চেপে চেপে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে সুন্দর করে সব পাশ থেকে এটাকে এভাবে করে চেপে চেপে দিতে হবে, যেহেতু আমি বাকি রান্নাটা ভাপে করব। আমার হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 25 থেকে 30 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। চুলার আঁচটা আমার একদম কমানো। আমার হয়ে গেছে 30 মিনিট। আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে কিন্তু আমি একবার একটু নেড়ে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার তেহারি। এখন এটাকে আমি একটা বলে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের সুস্বাদু তেহারি। প্রথমে এখানে আমি একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে পরবর্তী সময়ে আমি একটা ক্রিম তৈরি করব। এখন একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে এতে আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডারকে গুলিয়ে এর মাঝে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জেলাটিন ইউজ করতে পারেন, কারণ এখন এটা দিয়ে আমি জেলি তৈরি করব। এখানে অলরেডি পানির সাথে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে অনেকটু ঘন করে নিব। নাড়তে নাড়তে আপনারা নিজেরাই একটা সময় বুঝবেন যে এটা অনেকটু ঘন হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আমার এটা রেডি। এখন এটাকে আমি দুটো বাটিতে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিব। অবশ্যই গরম অবস্থায় ঢেলে নিতে হবে। আমি একদম সমানভাবে দুটো বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। এবার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব। এতে করে খুব সুন্দরভাবে জমে জেলি তৈরি হয়ে যাবে। এখন একটা কাপে 1 কাপ পরিমাণ পানি নিয়ে এতে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, তাই এই গুঁড়া দুধ দিয়ে আমি লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্যানে নিয়ে নিলাম। এখন এটাকে 5 থেকে 6 মিনিট আমি জাল দিয়ে একটু ঘন করে নিব।
5-6 মিনিট পর আমি এর মাঝে যেই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এটাকে অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে জমে যেতে পারে। 5-6 মিনিট নেড়েচেড়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিব। আমার এটা অনেকটু ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা পাশে রেখে দিব। এখন এখানে আমি একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ তোকমাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি তোকমা না থাকে তাহলে সাবুদানা দিলেও চলবে। আমি এই তোকমা থেকে 2 চা চামচ পরিমাণ একটা গ্লাসের মাঝে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ নুডলস। এখানে আমি নর্মাল যে নুডলসটা পাওয়া যায় বাজারে সেটাই সেদ্ধ করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রাইস নুডলসটাও দিতে পারেন। এবার যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটুকু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে ক্রিমটা নিচের দিকে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কলা কুচি, আর যে জেলোটা তৈরি করেছিলাম সেটা এখন একটু একটু করে কেটে এর মাঝে দিয়ে দিচ্ছি। ফ্রুটস আপনারা কে কোনটা দিবেন এটা একান্তই আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অরেঞ্জ জেলো। এগুলো জাস্ট দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা ফ্রুটস বা জেলো দিয়ে দিবেন। দিয়ে দিলাম কিছু পরিমাণ আনার। এখন আবার একটু ক্রিম এর উপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আমার আইসক্রিমটা একটু গলে গেছে, আপনারা চেষ্টা করবেন শক্ত থাকা অবস্থায় দেওয়ার জন্য, তাহলে দেখতে ভালো লাগে। আবার আমি এর উপরে কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আনার। আমি আবারও বলছি, আপনারা কি কি ফ্রুটস দিবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমার জাস্ট হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে তৈরি করে ফেলেছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফালুদা। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের যে বুকের মাংসটা থাকে হাড় ছাড়া, সেই মাংসটাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। এতে করে এই বলটা থেকে একটা বিরিয়ানির ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেকটা। এখানে আমি একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দিয়েছি, আমার পুরোটা লাগেনি। এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা হচ্ছে একটা সফট ডো তৈরি করতে যতটুকু লাগবে, তাই অল্প অল্প করে মিক্স করবেন, একেবারে পুরোটা দিয়ে দিবেন না। এখানে আমি একটু একটু করে মিক্স করে নিয়েছি, আমার মোটামুটি হাফ কাপের মতো লেগেছে। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো তেল নিয়েছি। বল শেপ দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখন আর শেপের দিকে খুব একটা মনোযোগ দিচ্ছি না, আপনারা চাইলে 2 হাতে রাউন্ড করে দিতে পারেন, আমি একটু একটু করে দিচ্ছি। এই বিরিয়ানিটাকে কিন্তু আবার অনেকেই চিকেন গুল্লি বিরিয়ানিও বলে থাকে। এখন এইগুলোকে আমি জাস্ট হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবেন না। এটা চাইলে আপনারা এমনিতেও বিরিয়ানি ছাড়া এমনিতেও খালি খেতে পারেন, তখন একটু ভালো করে ভেজে নেবেন, বাট বিরিয়ানির ক্ষেত্রে এটা হালকা করে ভেজে নেবেন, তাহলে এটা খেতে অনেক চুজি লাগবে। আমার চুলাটা একটু ডিস্টার্ব আছে, এটার একটা পাশে আগুনটা খুব বেশি বের হয়, তাই একটু বেশি ভাজা হয়ে গেছে।
আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন। এভাবে করে এগুলোকে আমি উল্টে পাল্টে 2-3 মিনিটের মতো জাস্ট ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি বাকি বলগুলো ভেজে নিব, সেটা আর আমি দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি একদম পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিব। আমি প্রায় যে কাজটা করি যে আলাদা পেঁয়াজ বেরেস্তা করে তারপর রান্না করি না, একেবারে এই পেঁয়াজটা দিয়ে এটাকে বেরেস্তার মতো করে নিই। আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, বাট আমি যে ভুলটা করেছি চুলার আঁচটা কমাতে ভুলে গিয়েছিলাম, তাই আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। সামান্য একটু পানি দিলাম যেন পেঁয়াজটা আর বেশি পুড়ে না যায়। আপনারা এই কাজটা করবেন না, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। এখন এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, 2টো লং এবং 2টো গোলমরিচ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা বাজারে যে প্যাকেট বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিয়েছি। এখানে সবই আছে, জয়ফল, জয়ত্রী, যা যা লাগে বিরিয়ানিতে সবই দেওয়া আছে। একটু কষিয়ে নিচ্ছি। আমি 1/2 কেজি পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। চালটাকে আমি আগেই ধুয়ে একটা ছাঁকনিতে তুলে রেখেছিলাম যেন বাড়তি পানিটা ঝরে যায়। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই চালটাকে 3-4 মিনিট চুলার আঁচটা কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই বিরিয়ানিটা ঝরঝরে হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে 1 কেজি পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমি 1/2 কেজি পরিমাণ চাল নিয়েছি। আমি এখানে যে কাজটা করেছি 1 কেজির চেয়ে 1/2 কাপ পরিমাণ পানি কম দিয়েছিলাম এর সাথে, কারণ আমি এই দুধটা দিব বলে এখানে আমি 1/2 কাপ পানির সাথে 2 টেবিল গুঁড়া দুধ অ্যাড করে গুলিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু পানি দিয়েও রান্না করতে পারেন। জাস্ট রেশিওটা হচ্ছে যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন, তাহলেই পারফেক্ট হবে। এখন আমি এটার পানিটা কমে আসা পর্যন্ত এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমার পানিটা কমে আসছে এবং বলকও চলে আসছে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ, আর দিচ্ছি 2-3টা আলু বোখারা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম হালকা পানি থাকা অবস্থায় কিন্তু দিতে হবে, তাহলে চিকেনটা জুসি হবে। এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার এখন একদম কমিয়ে দিতে হবে। এখন এটাকে এভাবে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা আমার ঘরে তৈরি করা, এবং এটা ভালো থাকার জন্য আমি সবসময় ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই, তাই এটা একটু এমন দেখাচ্ছে। এবার এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বারবার বলছি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রান্না করতে হবে। এগুলো একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এই স্প্যাচুলার উল্টো পাশ দিয়ে এগুলোকে আমি চেপে চেপে দিব, কারণ এই বাকি রান্নাটা এখন আমি দমে করব। আমি জাস্ট একটু দেখতে ভালো লাগবে সেজন্য জর্দার রং গুলিয়ে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখতে ভালো লাগবে সেজন্য একটু দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট চুলাতে বসিয়ে রাখবো। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু এটা অনেক মজা হয়েছিল। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন বল বিরিয়ানি। প্রথমেই এখানে আমি হাফ কেজি গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ বুটের ডাল। এটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, 3টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, এখন দিব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মাঝে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। এটা যার যতটুকু সময় লাগে। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এর মাঝে এখনও একটু একটু করে পানি আছে। আপনারা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান তারা এই শুকনো তেজপাতা বা দারচিনি এগুলোকে তুলে ফেলে দিয়ে আপনারা এগুলোকে এই অবস্থায় ব্লেন্ড করে নেবেন, ঠান্ডা করে অবশ্যই। আর আমি যেহেতু শিলপাটায় বেটে নিব তাই আমি পানিটাকে আর একটু শুকিয়ে নিব। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দিয়ে দিলাম অনেকটুকু পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পুদিনা পাতা কুচি। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে কাবাবের স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। এখানে আমি রেডিমেড কাবাব মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে আলাদাভাবে তৈরি করে নিতে পারেন ঘরে। ইউটিউবে অনেক আপুরে এটা শেয়ার করেছেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার এই সবগুলোকে আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিব। আমি এগুলোকে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব প্রায় 4 কাপে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এইবার এই সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে একসাথেও 2টো ডিম ইউজ করতে পারেন, বাট এখানে আমি 2বার আলাদা আলাদা করে দিব। এটা এই জন্যই যেন ভালো করে ডিমটা মাংসের সাথে মিক্স হয়। এবার আরও একটা ডিম দিয়ে নিচ্ছি আমি। টোটাল এখানে আমি 2টা ডিম ইউজ করেছি। এবার এটাকেও আমি ভালোভাবে মেখে নিব। আমি মেখে নিয়েছি, আমার ডোটা রেডি। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, সামান্য একটু পুর হাতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি হাতের তালুতে নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এবং আমার কাবাবের শেপটা দেখে বুঝতে পারছেন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি যা যা দেখিয়েছি এই সব কিছুই কিন্তু দিতে হবে, তাহলে আপনি 100% স্বাদ পাবেন। আমি আরও একটি কাবাব বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব।
আপনারা যারা ফ্রোজেন করে রাখতে চান তারা এই অবস্থায় এগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো আধা ঘন্টা আগে বের করে তারপরে ভেজে নিলেই চলবে। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তার মাঝে আমি একটি কাবাব দিয়ে দিলাম। আর চুলার আঁচটা আমার মাঝারির চেয়েও কম থাকবে। আমি একটি করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার সেদ্ধ হওয়ার মতো তেমন কিছু নেই, কারণ আমি সব কিছুই আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তাই এখন এগুলোকে আমি প্রথম একটা পাশ 2 থেকে 3 মিনিট ভাজার পর এগুলোকে আমি উল্টে দিব। আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার ওই পাশটাকেও আমি 3 মিনিটের মতো ভেজে নিব। এভাবে করে এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তার চেয়ে আর বেশি ভাজতে যাবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে একটা প্লেটের টিস্যু নিয়ে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি, যেন বাড়তি তেলটা টিস্যুটা চুষে নেয়। এখন এই একই তেলে আমি বাকি কাবাবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির স্বাদের বিফ কাবাব। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ফল বাটা এবং হাফ চা চামচ জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। আপনারা চাইলে জিরে গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা। আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2-3টা তেজপাতা। যেহেতু আমি গরম মশলাটা পরবর্তী সময় ইউজ করব, তাই এখন আস্তটা কম দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ কুচি। আমার আগের হাঁড়িটাতে একটু প্রবলেম ছিল, তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আমি আরও 2টা তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটার জন্য আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটা করেছি, এখন আমি এই তেলটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংসের সাথে 1 পোয়া পরিমাণ তেল ইউজ করছি। এটা রেশিওটা হচ্ছে 1 কেজি মাংসের সাথে 250 ml তেল দিতে হবে, তাহলেই রান্নাটা পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, লবণটা স্বাদ মতো অবশ্যই। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলোকে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না, যেহেতু এই রেজালাটা আমি আজকে দমে রান্না করব, তাই এই পানিটুকুই আমার এনাফ। আপনাদের মাংসগুলো যদি দেখেন যে রান্নার পরও শক্ত আছে, তাহলে আপনারা চাইলে কষানোর পরে এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা আমার মাঝারি থাকবে। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। এই টক দইটা আমি নিজে তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এতে করে রেজালাটা একটু টক মিষ্টি স্বাদ লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো রান্না করব। আমার চুলার আঁচটা একদম কমানো থাকবে। 1 ঘন্টা পর আমি ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন
আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা এটার গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আপনাদের কাছে যদি আলু বোখারা থাকে তাহলে দিয়ে নিতে পারেন, আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে আবার আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা আবারও বলছি একদম কমানো থাকবে। আর আপনারা যদি পাতলা হাঁড়ি ইউজ করেন তাহলে চেষ্টা করবেন নিচে ভারী কোনো কিছু দিয়ে নিতে, যেমন তাওয়া দিয়ে নিতে পারেন। আর যেহেতু আমার হাঁড়িটা মোটা আছে তাই আমি এর নিচে কোনো তাওয়া ইউজ করছি না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বিফ রেজালা। এখানে প্রথমে আমি 3টি মাঝারি সাইজের আলুকে এরকম ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাশে রেখে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার পানি দিয়ে এটাকে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি অ্যাড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করছি। এভাবে হাত দিয়েও করতে পারেন কিংবা এরকম একটা হুইস্ক দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমার ব্যাটারটা রেডি। এবার এর মাঝে আমি কিছু পরিমাণ আলু নিয়ে নিচ্ছি। অনেকেই যে কাজটা করেন যে ড্রাই ফ্লাওয়ারটা ইউজ করেন, তখন দেখা যায় যে তেলটা কালো হয়ে যায়, তেলের নিচে যে ড্রাই ফ্লাওয়ারটা পড়ে একটা পুড়ে যায়, সেই জন্য এভাবে গুলিয়ে করলে তেলটা নষ্ট হয় না। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সবগুলো আলু দিয়েই রান্নাটা করব না, অর্ধেকটা দিয়ে আমি রান্না করব, বাকি অর্ধেকটা আমি আমার ছেলেকে ফ্রাই করে দিয়ে দিব। এখন এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা মাঝারি রেখে ভেজে নিব। একটু পরপর এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে আমি এগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো আলু ভেজে নিব এবং অর্ধেকটা আমি আমার ছেলেকে দিব, বাকি অর্ধেকটা দিয়ে আমি এই রান্নাটা করব। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আপনারা যে কোনো সাইজে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এরকম কুচি করে দিয়েছি। এবার এটাকেও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লাল এবং সবুজ ক্যাপসিকাম। আমার হাতের কাছে সবসময় এগুলো থাকে না, তাই আমি এগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সেসেমি সিড, মানে তিল যেটা বলে। এবার এগুলোকে আমি 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আমি এটাকে একটু চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সবগুলো সসে লবণ থাকে তার লবণটা কিন্তু অনেক সাবধানে দিতে হবে। এবার এগুলোকেও আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ পাতা। এটাকেও আমি সংরক্ষণ করে রেখেছিলাম, যেহেতু সবসময় হাতের কাছে থাকে না, তো এগুলোকে আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। এই সবগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 4 চামচ পরিমাণ ইউজ করলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আমার এটাতে বলক চলে আসছে। এখন এর মাঝে আমি আলুটা অ্যাড করে নিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ মধু কিংবা চিনি অ্যাড করতে পারেন। যেহেতু আমার এই খাবারটি ডায়াবেটিস পেশেন্ট খাবে, তাই আমি এতে কোনো চিনি বা মধু অ্যাড করছি না। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবং উপরে কিছু সেসমি সিড দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখানে আমি একটি প্লেটে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি 2টা কাঁচামরিচ। এখন এই সবগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। আর নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখন এর মাঝে আমি সেই ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন এই সবগুলোকে আমি একটু ভালো করে মেখে নিব। এবার একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি আর 1/2 চা চামচ জিরে গুঁড়ি। এখন এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মাঝে আমি সেই মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলোর সাথে আমি মশলাটা খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব। আর একটা জিনিস বলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো একটু নরম হয়ে গেছে, কারণ মাছটা আমার ফ্রিজে ছিল। যখনই ফ্রিজ থেকে নামিয়ে কোনো মাছ রান্না করবেন চেষ্টা করবেন মাছটা একটু শক্ত থাকা অবস্থায় কেটে নিতে, তাহলে পিসগুলো অনেক সুন্দরভাবে কাটা যায়। এখন একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, সামান্য পরিমাণ লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ড্রাই রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দেখতে ভালো লাগবে তাই দিয়েছি। এখন একটু একটু পানি দিয়ে এটাকে আমি পাতলা একটা বেটার তৈরি করে নিব। খুব বেশি ঘন করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি এতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে ব্যাটারের মাঝে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও 1 পিস মাছকে ব্যাটারের মাঝে চুবিয়ে দিয়ে দিব। এখন এগুলোকে আমি একটা পাশ 3 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা আমার মাঝারি আছে। 3 মিনিট পর আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার ওই পাশটাকেও আমি 3 মিনিটের মতো ভেজে নিব। এখন আবার মাছটাকে আমি আবার একটু উল্টে দিচ্ছি। এভাবে করে মাছগুলোকে
উল্টে পাল্টে আমি 6-7 মিনিটের মতো ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ক্রিস্পি ইলিশ ফ্রাই। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা কেউ যদি বাসায় এটি ট্রাই করেন বা কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে চান তাহলে আমার ফেসবুক পেজে যেয়ে আমাকে কমেন্ট করতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। এখানে আমি 3টি মালটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কমলাও নিতে পারেন। এখন এটাকে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এবার একটা জারের মাঝে আমি খুব ভালো করে এর রসটা নিয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মালটা থেকে রসটা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা গ্লাসের মাঝে ছেঁকে নিব। আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এই জুসটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা পড়ছে নিচে। এবার একটা চামচ বা একটা ছুরির সাহায্যে এটাকে একটু নেড়ে দিতে হবে, তাহলে জুসটা খুব তাড়াতাড়ি পড়বে। এভাবে করে আমি সম্পূর্ণ জুসটা ছেঁকে নিয়েছি। এখন একটা মেজারমেন্ট কাপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার 3টা মালটা থেকে প্রায় 250 ml পরিমাণ আমার জুস হয়েছে, 1 কাপ। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে এতে জুসটা নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ জুসের সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এই সবগুলোকে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো এবং এটাকে একটু ঘন করে নিব। 5-6 মিনিট জাল দেওয়ার পর আমার জুসটা অনেকটু ঘন হয়ে আসছে। এখন এর মাঝে আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডারকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মাঝে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারে জেলোটিন পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যেন জমাট বেঁধে না যায়। আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে এটা আস্তে আস্তে কিন্তু একটু একটু করে ঘন হয়ে আসবে, ভারী হয়ে আসবে। এখন এর মাঝে আমি একটু সামান্য পরিমাণ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, জাস্ট দেখতে ভালো লাগে সেজন্যই দিচ্ছি। আপনারা চাইলে দিবেন অথবা না চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে কতটা ভালো লাগছে। আবার এটাকে আমি 4-5 মিনিট জাল দিয়ে নিব। আর এটাকে কিন্তু অনবরত এভাবে নাড়তে হবে। আমি একটু চেক করে নিচ্ছি যে আমার জেলোটা আঠালো হয়েছে কিনা। আমার এটা আঠালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঘন হয়ে অনেকটু কমে আসছে। এখন এটাকে আমি জারের মাঝে তুলে নিব। আমি জারের মাঝে তুলে নিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কি সুন্দর পুডিনের মতো জমাট বেঁধে গেছে। ঠিক একইভাবে আমি আপনাদেরকে এটাও নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখন আপনারা চাইলে এটা কেটে কেটে যে কোনো ডেজার্টের সাথে খেতে পারেন অথবা এমনিতেও খেতে পারবেন। আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। বাচ্চারা এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। প্রথমে এখানে আমি বড় সাইজের 2টি আম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করার ক্ষেত্রে আঁশ ছাড়া আম নিতে, এতে করে আইসক্রিমটি অনেক পারফেক্ট হবে। এখন এই আমগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিব। আমি এগুলোকে কেটে নিয়েছি।
এবার আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার এই আমটাতে আঁশ ছিল না, তাই আমি এটাকে ছেঁকে নিয়ে নিই। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই ছেঁকে নেবেন। এখন এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, আর এই বোলটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এখন এটাকে আমি 4-5 মিনিট লো স্পিডে বিট করে নিব। আর এই বোলটাকে ফ্রিজে রাখলে যে সুবিধাটা হয়, এই হুইপিং ক্রিমটা জমাট বাঁধতে বা ঘন হতে কম সময় লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমটা অনেকটা ঘন হয়ে আসছে, আর স্পিডটা অবশ্যই লোতে রাখতে হবে। আমার বিট করা হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, বাট কনডেন্স মিল্ক দিলে এটা খেতে অনেক টেস্টি হয়। আর সবসময় দেখবেন যে পাত্র দিয়ে কনডেন্স মিল্কটা দিবেন তার গায়ে অনেকটুকু লেগে থাকে, তাই এটাকে আমি এখন একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, কারণ আমি কোনো কিছুই নষ্ট করতে চাই না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিমের সাথে 1/2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আবার 2-3 মিনিট বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমটা ব্লেন্ডারও তৈরি করতে পারেন। প্রয়োজনে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লেন্ডারে এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন। এবার এগুলোকে আমি একটু চারপাশ থেকে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন সব পাশ থেকে বিটটা ভালো করে হয়, সেজন্য একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার, এতে করে কালারটা সুন্দর আসবে। এটা জাস্ট আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবার এটাকে আমি 1-2 মিনিট বিট করে নিচ্ছি। এখন আবার এটাকে আমি একটু সেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স, এত করে একটা স্ট্রং ম্যাঙ্গো ফ্লেভার আসবে। এমনিতেই আমার আমটাতে অনেক ফ্লেভার আছে, তারপর আমি দিয়েছি জাস্ট একটা স্ট্রং ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে একটা পাশে রেখে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। এবার এই বক্সের মাঝে আমি এটা ঢেলে দিব। আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিব। প্রায় 5 ঘন্টা পর আমি এটা নামিয়ে নিয়েছি। অলরেডি আমার ছেলে একবার চেক করেছে এটা হয়েছে কিনা। এখন এই আইসক্রিমটাকে আমি একটা বাটিতে তুলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলে আর ওয়েট করতে চাচ্ছে না, তাই এই অবস্থাতে ওকে এখন এটাকে তুলে দিচ্ছি। আইসক্রিমটা আমার মোটামুটি রেডি। যেটা হয় যে সামান্য একটু দানা দানা আপনারা ফিল করবেন যে আইস থাকে, সেজন্য এই যে কাজটা করতে হবে, এই আইসক্রিমটাকে আবার বিট করে নিতে হবে, তাহলে আর সেই আইসের দানা দানা ভাবটা থাকবে না। আমি চেষ্টা করছি ওকে একটু ডিজাইন করে রাউন্ড করে উঠিয়ে দেওয়ার জন্য, বাট আইসক্রিম স্কুপ ছাড়া আসলে এই কাজটা পারফেক্ট হয় না। আমি আমার ছেলেকে এভাবে তুলে দেওয়ার পর একই পদ্ধতিতে আবার এই আইসক্রিমটাকে আমি বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন।
যেহেতু একই প্রসেসিং তাই আমি আর দেখাচ্ছি না। আবার 6 ঘন্টা রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আইসক্রিমটা এবার পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এর উপরে আমি একটা প্লেট দিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু উপর করে তুলছি। আপনারা চাইলে চামচ দিয়ে একটা বাটিতেও তুলে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি একটু কেটে দেখাচ্ছি যে আমার আইসক্রিমটা কতটা স্মুথ হয়েছে। আপনারা এভাবেও আইসক্রিমটাকে তুলে নিতে পারেন, অথবা আমার মতো করে একটা কাপও এভাবে তুলে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম। প্রথমে আমি ব্লেন্ডারে 4 কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এবার দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালোটা দিয়েছি, আপনারা চাইলে সাদাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবং সামান্য একটু লবণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা দিলে মেয়োনিজটা খেতে অনেক টেস্টি হয়। এবার দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি রেগুলার সয়াবিন তেল। এবার এই সবগুলোকে আমি 3 মিনিট ব্লেন্ড করে নিব। প্রথমে আমি এটাকে 1 মিনিট ব্লেন্ড করব। 1 মিনিট পর মেশিনটা অফ করে আবার এটাকে আমি বাকি 2 মিনিট ব্লেন্ড করে নিব। একসাথে বেশিক্ষণ ব্লেন্ড না করাটাই ভালো। আমার মেয়োনিজ রেডি। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এগলেস মেয়োনিজ। আপনাদেরকে আমি একটি টিপস দিয়ে দিচ্ছি, কারো মেয়োনিজটি যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তারা এর সাথে গুঁড়া দুধ অ্যাড করে নেবেন, তাহলে এটা পারফেক্ট হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।